আচ্ছা চাঁদ, বাইরে তো চমৎকার হাওয়া দিচ্ছে, তুই কি আমার সাথে একটু ঘুরতে যাবি? চাঁদ একটু অবাক হলো আজিজের চোখের দিকে তাকিয়ে মৃদু মাথা নেড়ে সম্মতি দিল। আজিজ চাঁদের হাতটা শক্ত করে ধরে ওকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে এলো। রাস্তা একদম ফাঁকা, গভীর রাত, চারপাশ নিস্তব্ধ, কোনো গাড়ি নেই, কোনো মানুষের কোলাহল নেই। পিচঢালা কালো রাস্তায় চাঁদের হাত ধরে হাঁটতে হাঁটতে তারা একসময় রাস্তার এক কোণে এসে দাঁড়ালো। আকাশের চাঁদটা আজ একদম মেঘমুক্ত, ঠিক যেন চাঁদের মনের আয়না। জ্যোৎস্নার আলোয় চারিদিক ভেসে যাচ্ছে। আজিজ এখন আর সেই বিশৃঙ্খল বিধ্বস্ত মানুষটা নেই। সময়ের প্রলেপে তার ভেতরের ক্ষতগুলো শুকিয়ে গেছে, আর সেই ক্ষতে প্রলেপ দিয়েছে তার পাশে দাঁড়িয়ে থাকা এই মেয়েটি, চাঁদ। চাঁদ অনেকক্ষণ ধরে আজিজের ধারালো প্রোফাইলটার দিকে তাকিয়ে রইল। তারপর খুব ক্ষীণ স্বরে, অনেক দ্বিধা নিয়ে আবার ফিস ফিস করে জিজ্ঞেস করলো, আজিজ ভাইয়া, আপনি আপনি কি আমায় সত্যি ভালোবাসেন তো, নাকি শুধু দায়বদ্ধতা থেকে আমার হাতটা ধরেছেন? আজিজ একটা দীর্ঘশ্বাস ফেল। সে ধীর পায়ে চাঁদের একদম সামনে এসে দাঁড়ালো। চাঁদের চিবুকটা আলতো করে ধরে তার চোখের দিকে তাকালো আজিজ। সে চোখে আজ কোনো মরিচিকা নেই, আছে এক প্রশান্ত সমুদ্র। আজিজ খুব শান্ত কিন্তু গভীর গলায় বলতে শুরু করলো, তোর মনে কি আজও এই সংশয়টা রয়ে গেল রে চাঁদ? শোন, কারো প্রতি কারো ভালোবাসা থাকা অদম্য টান, অন্ধ মোহ আর মায়ের বাঁধনে সবসময় ভালোবাসা হয় না। অতীতে যা ছিল তা হয়তো আমার মনের এক আবুঝে জেদ ছিল, এক বিষণ্ণ মোহ ছিল। কিন্তু তোর প্রতি আমার যা আছে তা হলো একদম নিখাত পবিত্র ভালোবাসা, যে ভালোবাসায় কোনো প্রদর্শন নেই, আছে শুধু এক অদ্ভুত শান্তি। আজিজ চাঁদের মাথায় হাত রেখে আবার বলল, আমি যদি অতীতে কাউকে ভালোবেসেও থাকি, তবুও জেনে রাখিস তুই আমার জীবনের শেষ নারী। স্রষ্টা কখনো কাউকে নিঃসঙ্গতায় ভোগার জন্য সৃষ্টি করেননি। পবিত্র কোরআনেও বলা আছে, আল্লাহ প্রত্যেকটি প্রাণকে জোড়ায় জোড়ায় তৈরি করেছেন। সেখানে আমারও তো একজন জোড়া থাকার কথা ছিল, তাই না? হয়তো সেই মানুষটা তুই ছিলি, শুধু আমি চিনতে দেরি করে ফেলেছিলাম। চাঁদের চোখের কোণে এবার জল চিকচিক করে উঠল। আজিজ তার সেই জলটুকু নিজের বুড়ো আঙ্গুল দিয়ে আলতো করে মুছে দিয়ে বলল, তোর এই অকৃত্রিম মায়া আর নিঃস্বার্থ সেবা দিয়েই তো তুই আমার অন্ধকার পৃথিবীটাকে আবার আলোকিত করেছিস। যে আজিজ নিজেকে শেষ করে দিতে চেয়েছিল, তাকে তুই নতুন করে বাঁচতে শিখিয়েছিস। আজ তোর হাতটা ধরে আমি যে আত্মবিশ্বাস পাই তা আগে কখনো পাইনি। তুই আমার জীবনের সেই রহমত যা আল্লাহ আমার জন্য লিখে রেখেছিলেন। তুই ছাড়া আমার এই অস্তিত্ব এখন অপূর্ণ রে পাগলি। চাঁদ আর কোনো কথা বলতে পারল না। সে নিজের সমস্ত আবেগ দিয়ে আজিজের চওড়া বুকে মাথা রেখে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। আজ আর তার মনে কোনো ভয় নেই, কোনো সংশয় নেই। আজিজের প্রতিটি শব্দ যেন তার হৃদয়ে এক প্রশান্তির মলম হয়ে ধরা দিল। তারা দুজনেই জানে, জীবন মানে থেমে থাকা নয়, জীবন মানে ভুলগুলো শুধরে নিয়ে নতুন করে ভালোবাসার নাম। চারিদিকের ওই মায়াবী জ্যোৎস্না আর ঝিরঝিরে ঠান্ডা বাতাসের মাঝে আজিজ চাঁদকে নিজের বুকের সাথে আরও শক্ত করে জড়িয়ে ধরল। তারপর চাঁদের কানে কাছে মুখ নিয়ে এক মায়াবী মিষ্টি কণ্ঠে গুনগুন করে গেয়ে উঠল, তোর চেয়ে আর কে বেশি বাসবে আমায় ভালো? আধার ভরা জীবনে তুই তো আশার আলো, তুই তো আমার সব রে পাগল, তুই তো আমার সব, তুই তো আমার বেঁচে থাকার বড় অনুভব। আজিজের কণ্ঠে সেই গানের সুর আর গভীর ভালোবাসা চাঁদের পুরো অস্তিত্বকে এক অনাবিল সুখে ভরিয়ে দিল। মোবাইলের স্ক্রিনে ভিডিও রেকর্ডিংটা শেষ হতেই একটা হালকা টুন করে শব্দ হলো। স্ক্রিনের ওপার থেকে সেই চেনা সুরেলা কণ্ঠের গানটা এক উদাসীন ভঙ্গিতে শেষ করে ক্যামেরাটার দিকে শেষবারের মতো তাকালো মানুষটা। ওনার চোখের কোণে লেগে থাকা এক ফোঁটা জল স্ক্রিনে চকচক করে উঠতেই ভিডিওটা আচমকা একদম শেষ হয়ে গেল। চারদিকের আলো নিভে স্ক্রিনটা কালো হয়ে গেল। ভিডিওটা শেষ হওয়ার সাথে সাথে ঘরের নিস্তব্ধতা ভেঙে সোনালি হু হু করে কেঁদে উঠল। তার ভেতরে সমস্ত জমে থাকা আর্তনাদ যেন বাঁধ ভেঙে উপচে পড়ছে। সে দুহাতে নিজের পেটের ওপর শক্ত করে চেপে ধরে কাঁদতে লাগলো। ফুপিয়ে ফুপিয়ে কান্নার বেগ এতটাই তীব্র ছিল যে তার মনে হচ্ছিল নিজের মাথার চুলগুলো টেনে ছিঁড়ে ফেলে এই বুকের ভেতরের অসহ্য যন্ত্রণাটাকে একটুখানি কমায়। কিন্তু সে কিছুই করতে পারল না। বিছানার চাদরটা খামচে ধরে সে মেঝেতে লুটিয়ে পড়ল। কান্নার তোড়ে শরীরটা রিরি করে কাঁপছে। সোনালি এবার নিজের ফোলা পেটের দিকে তাকালো। দুহাত পেটের উপর আলতো করে বুলিয়ে দিতে দিতে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলতে লাগলো, সবাই স্বার্থপর,
এই দুনিয়ার এক একটা মানুষ নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বুঝে না। কেউ এখানে চিরকাল থাকার জন্য আসে না। সবাই শুধু আমাকে ব্যবহার করছে, নিজের প্রয়োজনে খেলা করছে আমার আবেগ নিয়ে। সবাই বড্ড খারাপ, বড্ড নোংরা। চোখের জল সোনালির গাল বেয়ে পেটের উপর এসে পড়তে লাগলো। সে একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে নিজের ভেতরের সমস্ত মাতৃত্বের শক্তি এক জায়গায় জড়ো করে পেটের দিকে তাকিয়ে আবারও বলল, কিন্তু আমার পেটে আজ যে আছে সে তো আর কেউ নয়, সে তো শুধু তোমার অস্তিত্ব। সেই দুনিয়াতে যেদিন আসবে আমি কসম খেয়ে বলছি, আমি কখনোই তাকে একা ফেলে ছেড়ে যাব না, কখনো না। তোমার বাবা যতটা স্বার্থপরের মতো সব কিছু মাঝ রাস্তায় ফেলে পালিয়ে গেল, আমি আমি কখনো তেমনটা করব না। পেটের দিকে তাকিয়ে বলল, তোমার বাবার মতো আমি এতখানি ভীত নই রে। আমি তোকে অনেক অনেক ভালোবাসবো। তোর এই মা তোকে আগলে রাখার জন্য একাই এই পুরো দুনিয়ার সাথে লড়াই করবে। কথাগুলো বলতে বলতে সোনালির চোখের জল যেন আর থামতেই চাইল না। কাঁদতে কাঁদতে তার পুরো শরীর নিস্তেজ হয়ে গেল। সে বিছানার এক কোণে ক্লান্ত পায়ে হেলে পড়ল। চোখের সামনে তখনও ওনার সেই শেষ গানটার লাইনগুলো ভাসছিল। সোনালি আর সহ্য করতে পারল না। ঘরের টেবিল ল্যাম্পের আলোটা এক ঝটকায় অফ করে দিয়ে সে অন্ধকারের মাঝে নিজের পেটের সন্তানকে দুই বাহুর মাঝে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বুজল। চোখ থেকে শেষ এক ফোঁটা জল বালিশে গড়িয়ে পড়ার সাথে সাথেই পুরো ঘর এক গভীর বিষণ্ণ শান্তিতে ডুবে গেল। বিয়ের পর থেকে আজ পর্যন্ত রোদ আর রাত্রি সেভাবে কোথাও একা বাইরে ঘুরতে যাওয়ার সুযোগ পায়নি। আসলে মেঘলা আর রাত্রির বাড়িতে ছোট পুচকে বীর বাবুকে নিয়ে সারাক্ষণ একটা এলাহি কাণ্ড লেগে থাকতো। মেঘলা একা হাতে বীরের ওই ছটফটানি আর ডান পিঠে পোনা সামলে উঠতে পারত না। বোনের মতো রাত্রি সবসময় মেঘলার পাশে ছায়ার মতো থেকে বীরকে সামলাতে সাহায্য করত। আর ভাইপোর প্রতি রাত্রি সেই ভালোবাসার টানে রোদও কখনো রাত্রিকে নিয়ে একা বেশি দূর যাওয়ার কথা ভাবিনি। কিন্তু আজ পরিস্থিতি একদম আলাদা। তালুকদার বাড়িতে আজ সবাই উপস্থিত। মেঘলাকে সাহায্য করার জন্য অনেকেই আছে। আর বীরবাবু আজ আজিজ মামার সাথে ঘর সাজানো নিয়ে মহাব্যস্ত। তাই আজ সুযোগটা হাতছাড়া করতে চাইল না রোদ। দুপুর থেকেই সে মনে মনে প্ল্যান সাজিয়ে ফেলেছিল। সব কাজ গুছিয়ে নিয়ে পরন্ত বিকেলে সে রাত্রিকে একদম জোর করে রাজি করিয়ে নিজের বাইকটা নিয়ে বেরিয়ে পড়ল। এই বিশেষ সময়টা সে কোনোভাবেই নষ্ট করতে রাজি ছিল না। বাইকটা শহরের চেনা পিচঢালা রাস্তা পেরিয়ে যত গ্রামীণ মেথোপথের দিকে এগোচ্ছিল, রাত্রির মনের ভেতরে আনন্দ যেন ততটাই টানা মেলছিল। সে রোদের চওড়া পিঠে আলতো করে মাথা রেখে দুহাতে ওনার কোমর জড়িয়ে ধরে চারপাশের সবুজ প্রকৃতি দেখছিল। জ্যৈষ্ঠ মাসের কালচে মেঘে ঢাকা আকাশ আর ঠান্ডা বাতাস ওনাদের শরীর ছুঁয়ে যাচ্ছিল। কিন্তু জ্যৈষ্ঠ মাসের আবহাওয়ার কোনো ভরসা নেই। হুট করে আকাশের মুখপার হয়ে আসে আর মুহূর্তের মধ্যেই ধেয়ে আসে কালবৈশাখী ঝড়। আজও ঠিক তেমনটাই হলো। ওরা যখন লোকালয় থেকে বেশ কিছুটা দূরে একদম খাঁটি গ্রামীণ একটা পরিবেশের মাঝে চলে এসেছে, তখনই আকাশ ভেঙে প্রচণ্ড বেগে ঝড়, সাথে মস্ত বড় ফোঁটায় বৃষ্টি শুরু হয়ে গেল। ঝড়ের তীব্রতায় চারিদিকের গাছপালা নুয়ে পড়তে লাগলো। রোদ বাইকের গতি বাড়িয়ে সামনে আশ্রয় খোঁজার চেষ্টা করলো। একটু এগোতেই গ্রামীণ রাস্তার মোড়ে একটা ছোট্ট চায়ের দোকান ওর চোখে পড়ল। দোকানটা দেখে মনে হচ্ছে একটা মাটির দেওয়াল আর টিনের চাল দেওয়া বসত বাড়ির সাথে সামনের অংশটুকু টিনের ছাউনি দিয়ে দোকান হিসাবে ব্যবহার করা হচ্ছে। রোদার এক মুহূর্ত দেরি না করে দোকানের সামনে বাইকটা থামিয়ে রাত্রির হাত ধরে চটজলদি টিনের ছাউনির নিচে এসে আশ্রয় নিল। ঘড়িতে তখন রাত বেশি হয়নি, বড়জোর সন্ধ্যা 7টা। কিন্তু গ্রামে ঝড় বৃষ্টির কারণে ঘুটঘুটে অন্ধকার নেমে এসেছে আর চারিদিকের মানুষজন যে যার বাড়ির দিকে ছুটে গেছে। ফলে চারপাশটা একদম শুনশান ফাঁকা। তবে দোকানটা তখনও খোলাই ছিল। ভেতরে একটা টিমটিমে হলুদ বাল্ব জ্বলছে। দোকানের ভেতরে উনুন পাড়ে বসে আছেন একজন মধ্যবয়সী হিন্দু মহিলা। ওনার পরনে একটা সাদামাটা সুতি শাড়ি, কপালে বড় একটা লাল সিঁদুরের টিপ আর হাতে শাখা পলা। হঠাৎ এই ঝড় বৃষ্টির রাতে একজোড়া শহুরে তরুণকে মোটরসাইকেল নিয়ে ওনাদের দোকানে আশ্রয় নিতে দেখে মহিলাটি বেশ অবাক হলেন। ওনার মুখে এক চিলতে আন্তরিকতার হাসি ফুটে উঠল।
বাইরে তখন ঝড়ের দাপট আরও বেড়ে চলেছে। ঠান্ডা বাতাস এসে রাত্রি ভেজা শরীরে লাগতেই হাত দুটো নিজের বুকের উপর গুটিয়ে নিয়ে সামান্য কাঁপতে লাগলো। বইয়ের এই অবস্থা দেখে রোদ ওনার কাঁধের উপর নিজের হাতটা রেখে একটু ঘষে দিয়ে ওম দেওয়ার চেষ্টা করলো। তারপর ওই মহিলার দিকে তাকিয়ে বিনীতভাবে বলল, কাকিমা, বাইরে তো ঝড় শুরু হয়েছে, সহজে থামবে বলে মনে হচ্ছে না। আমার স্ত্রী আবার ঠান্ডায় কাঁপছে। যদি একটু কষ্ট করে আমাদের দুজনের জন্য কড়া করে লিকার চা বানিয়ে দিতেন, খুব উপকার হতো। আরে হ্যাঁ হ্যাঁ বাবা, বসো বসো। এই ঝড় বাদলের দিনে গরম চা না খাইলে শরীর জুড়াইব না। তোমরা ওই বেঞ্চটায় আরাম কইরা বসো, আমি এক্ষুনি উনুনে কেতলি বসাইতেছি। মহিলাটি চটপট উনুনে কাঠের জাল বাড়িয়ে দিয়ে চা বানাতে শুরু করলেন। চা তৈরি করতে করতে তিনি ওদের সাথে সহজভাবে গল্প জুড়ে দিলেন। ওনার কথাবার্তায় এক অদ্ভুত আপনত্ব ছিল। তিনি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, তা বাবা, তোমরা আইলা কই থেকা? এই ঝড়ের মুখে এই দিক পানে তো চেনা মানুষজন ছাড়া কেউ সচরাচর আসে না। তোমরা কি শহরের মানুষ? হ্যাঁ কাকিমা, আমরা শহর থেকে এসেছি। আসলে আমার বউয়ের সারাদিন ঘরের ভেতরে বড্ড একঘেয়েমি লাগছিল, তাই একটু খোলা হাওয়া খাওয়াতে নিয়ে এসেছিলাম। কিন্তু জ্যৈষ্ঠ মাসের এই ঝড়ের চক্করে পড়ে যাব সত্যি ভাবিনি। রোদ যখন ওনার সাথে বেশ জমিয়ে কথা বলছিল, রাত্রি তখন চুপচাপ রোদের পাশে বসে এক দৃষ্টিতে ওই মায়াবী মহিলাটির কাজ করা দেখছিল। ওনার হাতের শাখার টুংটাং শব্দ আর উনুনের আগুনের তাপ রাত্রির শরীরটাকে ধীরে ধীরে একটু আরাম দিচ্ছিল। গল্প করতে করতে মহিলাটি হঠাৎ ঘরের ভেতরের দরজার দিকে তাকিয়ে ডাক দিলেন। ওনার ডাকার এক ডাকেই ভেতর থেকে একটা অল্প বয়সী মেয়ে কুপি হাতে বাইরে বেরিয়ে এলো। মেয়েটার পরনে ঐতিহ্যবাহী হিন্দু বিবাহিত নারীদের মতো লাল পেরে শাড়ি। সে মেয়েটির দিকে চোখ পড়তে রোদের বুকের ভেতরটা আচমকে কেমন যেন ছ্যাদ করে উঠল। রোদের চেনা পৃথিবী যেন এক ফেলে আসা মুখের আদল যেন তার মনে ভেসে উঠল। রোদ মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে গেল। সে অবচেতনে একবার পাশে বসে থাকা রাত্রির মুখের দিকে তাকালো। রাত্রির চোখে অবশ্য কোনো সন্দেহ নেই। সে মেয়েটির হাতের কুপির আলোর দিকে তাকিয়ে আছে, যে মনের ভেতরে সেই আশঙ্কিক মোচড়টা বাইরে প্রকাশ পেতে দিল না। চুপচাপ নিজেকে সামলে নিল। ততক্ষণে কাকিমা দুটো মাটির ভারে ধোয়া ওঠা গরম কড়া লিগারের চা ওনাদের দিকে এগিয়ে দিলেন। রোদার রাত্রি মাটির ভার হাতে নিয়ে চুমুক দিতে এক অদ্ভুত তৃপ্তিতে ওনাদের মন ভরে গেল। কিন্তু চা খাওয়া শেষ হতে না হতেই হঠাৎ করে একটা কাণ্ড ঘটল। রাত্রি আচমকা ওর মাটির ভারটা বেঞ্চের উপর নামিয়ে রাখল। ওনার পুরো শরীরটা কেমন যেন গুলিয়ে উঠল, মাথাটা ঝিমঝিম করে উঠল, আর ওর ফর্সা মুখটা মুহূর্তের মধ্যেই ফ্যাকাশে হয়ে গেল। সে বমি আটকানোর আপ্রাণ চেষ্টা করে মুখে হাত দিয়ে কাশতে লাগলো। রাত্রির এই আশঙ্কিক অসুস্থতা দেখে রোদ প্রচণ্ড ঘাবড়ে গেল। রাত, কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? রাত, আমার দিকে তাকাও। পাশে সেই মধ্যবয়সী মহিলাটি রাত্রির এই অবস্থা দেখে এক সেকেন্ডও দেরি করলেন না। তিনি দ্রুত ঘরের ভেতর থেকে একটা গ্লাসে পরিষ্কার ঠান্ডা জল নিয়ে এলেন। রাত্রি মুখের সামনে জলের গ্লাসটা ধরে রাত্রিকে আলতো করে একটু জল খাইয়ে দিলেন। তারপর নিজের আঁচলটা জলে ভিজে রাত্রির কপালে আর মাথায় জলপট্টি দেওয়ার মতো করে হাত বুলিয়ে দিতে লাগলেন। রাত্রিকে বেঞ্চে ভালো করে বসিয়ে দিয়ে মহিলাটি অভিজ্ঞ চোখে রাত্রির মুখের দিকে তাকালেন। ওনার ঠোঁটের কোণে এক মায়াবী অভিজ্ঞ মাতৃত্বের হাসি ফুটে উঠল। তিনি রোদের দিকে তাকিয়ে মাথা নেড়ে আশ্বস্ত করে বললেন, আরে বাবা, তুমি অমন ডরাইতেছো কেন? ডরানোর কিছু নাই। এই রকম সময়ে মেয়েদের শরীর একটু অমন গুলাইয়া দেয়, মাথা ঘোরায়। এটা তো আনন্দের কথা গো বাবা। মহিলাটির এই ইঙ্গিতপূর্ণ কথা শোনা মাত্রই রাত্রির ফর্সা গাল দুটো মুহূর্তের মধ্যেই লজ্জায় একদম জবা ফুলের মতো লাল হয়ে উঠল। সে লজ্জায় আর আড়ষ্টতায় মাথাটা একদম নিচু করে রোদের শার্টের হাতা খামচে ধরল। আসলে রাত্রি অলরেডি জানে সে প্রেগনেন্ট। তাদের জীবনে এক নতুন অতিথি আসতে চলেছে। কিন্তু বিগত কয়েকদিনের বাড়ির এত ব্যস্ততা, আজিজের বিয়ে আর ডামাডোলের মাঝে সে রোদকে একান্তে পেয়ে এই খুশির খবরটা শোনানোর কোনো সুযোগই খুঁজে পায়নি।
আজ এভাবে একজন অচেনা গ্রামীণ মহিলার মুখে ওনার ভেতরে সেই গোপন সত্যটা ফাঁস হয়ে যাবে সে ভাবতেই পারেনি। রোদ প্রথমে মহিলাটির কথা শুনে একটু হাঁ করে তাকিয়ে রইল। তার পুরুষালী মস্তিষ্ক এক সেকেন্ডের জন্য প্রসেস করতে পারল না, কিন্তু পরক্ষণে যখন সে রাত্রির ওই চরম লজ্জাবনত লাল হয়ে যাওয়া মুখ আর পেটের উপর আলতো করে চেপে রাখা হাতের দিকে তাকালো, ওনার মাথায় যেন এক ঝটকায় পুরো শক্তিটা পরিষ্কার হয়ে গেল। রোদের বুকের ভেতরটা এক অপার্থিব তীব্র সুখে তোলপাড় করে উঠল। সে অবিশ্বাস্য চোখে রাত্রির দিকে তাকিয়ে রইল। তার চোখ দুটো আনন্দে চকচক করে উঠল। এই ঝড় বৃষ্টির রাতে এক গ্রামীণ চায়ের দোকানে টিনের চালের নিচে দাঁড়িয়ে রোদ যেন পৃথিবীর সবচেয়ে বড় ধন খুঁজে পেল। সে আবেগে রাত্রির হাতটা নিজের হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরল। ওনাদের চারপাশের ঝড়ের শব্দ যেন ওনাদের এই নীরব সুন্দর মোমেন্টের কাছে এক নিমিষেই স্তব্ধ হয়ে গেল। রোদ আর রাত্রির এই নীরব ভালোবাসাময় মুহূর্তের মাঝে সেই মধ্যবয়সী মহিলাটি তাদের দিকে তাকিয়ে হাত তুলে একগাল হেসে আশীর্বাদ করে উঠলেন। ঈশ্বর তোমাদের মঙ্গল করুক বাবা। আমার আশীর্বাদ রইল তোমাদের কোল আলো করে যেন একটা ফুটফুটে সুন্দর ছেলে সন্তান হয়। মহিলাটি মুখ থেকে ছেলে হোক কথাটি শোনা মাত্রই রাত্রির লজ্জাবনত মুখটা মুহূর্তের মধ্যে শক্ত হয়ে গেল। এতক্ষণে নরম ভাবটা এক নিমিষে উধাও হয়ে সে বেশ রেগে গিয়েই মুখ খুলল। ছেলে ছেলে করেন কেন বলুন তো? ছেলে কেন হতে হবে? আমার একটা মিষ্টি মেয়ে চাই। আমি একটা কন্যা সন্তানের মা হতে চাই। রাত্রিকে এভাবে হুট করে রেগে যেতে দেখে রোদ একটু থতমত খেয়ে গেল। সে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য দ্রুত মিষ্টি করে হেসে বলল, আসলে কাকিমা কিছু মনে করবেন না। আসলে ও সবসময় একটা মেয়ের স্বপ্ন দেখাতো, তাই মেয়ে হওয়ার কথাই বলছিল। আমাদের মেয়ে হলেও কোনো সমস্যা নেই। রোদের কথা শুনে মহিলার কপালে এক চিলতে ভাঁজ ফেলে ঠোঁট উল্টে বললেন, আরে বাবা, তোমরা শহরের মানুষ, অত শত বোঝো না। মেয়ে হলে সমস্যা নাই মানে? মেয়ে হলেই তো যত রাজ্যের সমস্যা। এই যুগে মেয়েদের মানুষ করে রাখা, তাদের ইজ্জত বাঁচানো কি চারটিখানি কথা? তার উপর পরের ঘরে পাঠানোর চিন্তা, বিয়ের খরচ। মেয়ে মানুষ জন্মই তো আজীবন কান্নার। মেয়েদের নিয়ে বেশি আশা আলো দেখতে নেই বাবা। মহিলাটির মুখ থেকে কন্যা সন্তান নিয়ে এমন অবজ্ঞা আর কুসংস্কারচ্ছন্ন কথা বার্তা শুনে রাত্রির ভেতরে জেদটা আরও চেপে রাখা সম্ভব হলো না। সে সোজা হয়ে দাঁড়িয়ে কড়া গলায় বলল, অনেক হয়েছে, এবার দয়া করে থামুন। আপনি নিজে একজন নারী হয়ে আরেকজন জন্ম দিতে যাওয়ার নারীকে এভাবে অবহেলা আর ঘৃণা করতে পারলেন? একটা মেয়েকে এভাবে হীন চোখে দেখতে আপনার নিজের বিবেকে বাঁধল না? মহিলাটি রাত্রির এমন ঝাঁঝালো উত্তর শুনে একটু অপ্রস্তুত হয়ে মুখ ঘুরিয়ে বিড়বিড় করে বললেন, আরে রাখো তোমার ওই শহরের বড় বড় বলি। আসল দুনিয়ায় খাটুনি তো আমরা খাটি, অত বুঝবা না তোমরা। রোদ দেখলো কথা বেশি দূর বাড়ালে পরিবেশটা নষ্ট হবে। তাছাড়া ঠিক এই সময়ে বাইরের কালবৈশাখী ঝড় আর ঝুম বৃষ্টিটাও অনেকটা কমে এসে ঝিরঝিরে বাতাসে রূপ নিয়েছে। রোদ আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে চাইল না। সে চায়ের দামটা টেবিল ওপর রেখে রাত্রির হাত ধরে বলল, চলো রাত্রি, বৃষ্টি কমে এসেছে, এবার আমাদের বের হতে হবে। রোদ রাত্রিকে নিয়ে দ্রুত বাইকের দিকে এগিয়ে গেল, কিন্তু বাইকের কাছে গিয়ে রাত্রি হঠাৎ থমকে দাঁড়ালো। ওর বুকের ভেতরটা কেমন যেন তোলপাড় করছে। সে রোদের হাতটা ছেড়ে দিয়ে এক অদ্ভুত শক্ত পায়ে আবার পিছনে ফিরে হেঁটে দোকানের দিকে গেল। সেই মহিলাটি তখন ওনার বাসনপত্র গোছাচ্ছিলেন। রাত্রি ওনার একদম সামনে গিয়ে টান টান হয়ে দাঁড়ালো। তারপর ওনার চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে খুব শান্ত কিন্তু ভারী গলায় ডাকলো, মা। হঠাৎই অচেনা শহরের মেয়ের মুখে মা ডাক শুনে মহিলাটি চমকে উঠলেন। ওনার হাত থেকে টিনের মগটা নিচে পড়ে গেল। তিনি অবিশ্বাস্য চোখে রাত্রির দিকে তাকলেন। ঠিক তখনই রাত্রি নিজের ওনার মাথার ওড়নাটা আরও একটু পেছনে টেনে নিল, যাতে দোকানের টিমটিমে হলুদ আলোটা ওর মুখের উপর এসে ঠিকমতো পড়ে। রাত্রি সেই মায়াবী ফর্সার চেনা আদলের মুখটা আলোয় স্পষ্ট হতেই ও পাশে দাঁড়িয়ে থাকা সেই অল্প বয়সী ঘোমটা মেয়েটি আর এই মধ্যবয়সী মহিলাটির চোখ দুটো চরক গাছে উঠে গেল। মহিলাটি ঠোঁট দুটো কাঁপতে লাগলো। রাত্রি ওনার চোখের দিকে তাকিয়ে এক বিষণ্ণ কিন্তু তাচ্ছিলের হেসে বলল,
আমি মেঘরাত্রি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ মা। সেদিন সমাজের ভয়ে তুমি যদি আমাকে ওই মন্দিরের ছাতালে ফেলে না আসতে, তবে আমি আজ ওনাদের মতো এত সুন্দর, এত আভিজাত্য একটা পরিবার আর এমন গোছানো একজন জীবনসঙ্গী কোনো দিনই পেতাম না। রাত্রির কথাগুলো যেন সে নিষিদ্ধ চায়ের দোকানে পারমাণবিক বোমার মতো ফাটল। তার মা ছোটবেলায় তাকে ওভাবে মন্দিরে ফেলে রেখে চলে গিয়েছিল। 3 দিন পর অনাথ আশ্রমের লোকজন সেখান থেকে উদ্ধার করে। সেই থেকে কত কষ্ট, কত অবহেলা আর দুঃখের মাঝে অনাথ আশ্রমে মানুষ হয়েছে সে। আজ এতদিন পর নিজে সেই জন্মদাত্রী মাকে এভাবে এক নোংরা মানসিকতার চাদরে ঢাকা অবস্থায় দেখবে রাত্রি কখনো ভাবিনি। মহিলাটি ততক্ষণে পুরো সত্যটা বুঝতে পেরে আমার সাওল, আমার মেঘ রে। বলে চিৎকার করে রাত্রিকে জড়িয়ে ধরার জন্য দুহাত বাড়িয়ে ছুটে আসতে গেলেন। ওপাশ থেকে ওনার সেই বড় বোনটাও, বোন আমার, মেঘ তুই বলে ডাকতে লাগলো। কিন্তু রাত্রি এক পা পিছিয়ে গেল। তার চোখে আজ কোনো আবেগ নেই, কোনো অস্ত্র নেই। সে ওনাদের এই আকুতি আর ডাককে বিন্দুমাত্র তোয়াক্কা না করে এক ঝটকায় ঘুরে দাঁড়ালো এবং দ্রুত পায়ে হেঁটে এসে রোদের বাইকে পিছনে গিয়ে বসল। রোদ পুরো ঘটনাটা দেখে স্তব্ধ হয়ে গিয়েছিল। তবে সে রাত্রির মানসিক অবস্থাটা বুঝতে পেরে আর 1 সেকেন্ডও নষ্ট না করে বাইক স্টার্ট দিয়ে গ্রামীণ রাস্তা ধরে শহরের দিকে তীব্র গতিতে ছুটিয়ে দিল। ওনাদের পেছনে তখন সেই জনহীন রাস্তা 2 নারীর কান্নার আওয়াজ মিলিয়ে যাচ্ছিল। বাইকের পেছনে বসে রাত্রি এত বছর পর জীবনে প্রথমবার নিজেকে বড্ড হালকা অনুভব করছিল। এতদিন মনের কোণে এক বিরাট হীনমন্যতা আর কষ্ট লুকিয়েছিল। সে ভাবত তার মা বাবা হয়তো কোনো নিরুপায় হয়ে তাকে হারিয়ে ফেলেছিল। যদি সে ওখান থেকে চলে না আসতো তবে হয়তো কখনো না কখনো দেখা হতো। কিন্তু আজকের এই আংশিক দুর্ঘটনা ওনার মনের সব ধোঁয়াশা পরিষ্কার করে দিল। ওনারা ইচ্ছে করেই নিজের সাথে ওকে ফেলে এসেছিল। রাত্রি মনে মনে হাসলো। উপরওয়ালা যা করেন সবসময় ভালোর জন্যই করেন। তার প্রমাণ রাত্রি আজ হাতে নাতে পেয়ে গেল। ওই নরক থেকে বের করে আল্লাহ আজ তাকে তালুকদার বাড়ির রাজপ্রাসাদে এনে বসিয়েছেন, যেখানে ভালোবাসার কোনো অভাব নেই। রাত্রি এক বুক শান্তি নিয়ে রোদের চওড়া পিঠে নিজের মাথাটা এলিয়ে দিল এবং দুহাতে ওনার শক্ত কোমরটা আগের চেয়েও অনেক বেশি শক্ত করে জড়িয়ে ধরল। রোদ আয়নায় রাত্রি সেই প্রশান্ত মুখটা দেখে ঠোঁটের কোণে মায়াবী হাসি ফুটিয়ে তুলল। ঝিরঝিরে ঠান্ডা বাতাসে মাঝে সে আলতো গতিতে নিজের বাইকটা নিয়ে তাদের সুখের নীড়ের দিকে এগিয়ে চলল। ছুটির দিনগুলো যেন বড্ড ডানাকাটা পাখির মতো দেখতে দেখতে কেমন এক নিমিষে ফুরিয়ে যায়। নীলয়ের ছুটির দিনগুলো ঠিক সেভাবেই কেটে গেল। কদিন পরে আবার ফিরে যেতে হবে নিজের কর্মব্যস্ত জীবনে। চেনা চক্করে আর বরের এই ফিরে যাওয়া নাম শুনলেই যে কোনো স্ত্রীর মনের ভেতরটা কেমন যেন একটু খামছে ধরে। নীলিমার অবস্থাও আজ ঠিক তেমন। বিকেলের দিকে নিলয় আর নীলিমা দুজনে মিলে বাজার থেকে বেশ কিছু কেনাকাটা আর শপিং করে ফিরেছে। কর্মস্থলে ফেরার আগে প্রয়োজনীয় টুকিটাকি জিনিস, কিছু নতুন জামা কাপড় সবই গোছানো হচ্ছে এখন। ঘরে মেঝেতে বড় একটা ট্রাভেল ব্যাগ হা করে খোলা। নীলিমা খাটের উপর বসে এক মনে নিলয়ের শার্ট প্যান্টগুলো সুন্দর করে ভাঁজ করছে। তবে তার মনটা আজ একটু উদাস। ঠোঁটের কোণে সেই চেনা চটপটে হাসিটা আজ উধাও। ঠিক তখনই দরজার পর্দা ঠেলে ভেতরে গুটি গুটি পায়ে প্রবেশ করলো তাদের কলিজার টুকরো আদরের একমাত্র মেয়ে নিভামণি। ওর পরনে একটা পুচকে ফ্রক, মাথায় দুটো ছোট্ট ঝুঁটি করা। নিভা ঘরে ঢুকতেই দেখলো ওনার মা আর পাপা মিলে একটা বড় ব্যাগের ভেতর সব জামাকাপড় ঢুকিয়ে দিচ্ছে। ওর ছোট মাথায় এত বড় হিসাব না ঢুকলেও সে এইটুকু বুঝলো যে পাপা আবার ওকে ফেলে কোথাও চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। নিভা এক ছুটে এসে নীলিমার কোলে ওঠার জন্য দুহাত বাড়িয়ে বায়না করলো, মা তোলে নাও। নীলিমা ওর উদাসীনতা ঝেড়ে ফেলে এক চিলতে মিষ্টি হাসি নিয়ে নিভাকে এক ঝটকায় নিজের কোলে তুলে নিল। নিভা কোলে বসে নীলিমার হাত থেকে একটা ভাঁজ করা শার্ট কেড়ে নিয়ে ওইটা ব্যাগের বাইরে ফেলে দিল। তারপর ওর আধহত মিষ্টি বলিতে শাসন করার ভঙ্গিতে মাথা নেড়ে বলল, পাপ্পা ডাবে না, ডামা এটানে তাক।
মেয়ের এই কাণ্ড দেখে আলমারির পাশ থেকে নিলয় হো হো করে হেসে উঠল। সে ধীর পায়ে এগিয়ে এসে নীলিমার আর নিভার একদম মুখোমুখি বিছানায় বসল। নিভাকে নিজের চওড়া বুকের মাঝে টেনে নিয়ে ওর ছোট্ট গালে একটা গভীর চুমু খেয়ে বলল। বাপের মুখে চকলেটের লোভনীয় অফার শুনে নিভা ক্ষণিকের জন্য একটু দোটানায় পড়ে গেল। সে বড় বড় গোল গোল চোখ দুটো ঘুরিয়ে কিছুক্ষণ নীলিমার দিকে আর কিছুক্ষণ নিলয়ের দিকে তাকালো। তারপর ওর সেই ছোট্ট তোতলামি জর্ণ গলায় নীলিমাকে উদ্দেশ্য করে বলে উঠল, মা, পাপা চকলেট আনবে, পাপাতে দিতে দাও। নিভার এই 1 সেকেন্ডের মধ্যে ডিগবাজি খাওয়া আর চকলেটের লোভে পাপাকে বিদায় দেওয়ার জন্য সবুজ সংকেত দেওয়া দেখে নীলিমা আর নিজের হাসি চেপে রাখতে পারল না। সে পেট টিপে হালকা একটু সুড়সুড়ি দিয়ে হেসে বলল, দেখেছো নিলয়, তোমার মেয়ের কীর্তি দেখেছো? এতক্ষণ জামা কেড়ে নিয়েছিল আর চকলেটের নাম শুনতেই পাপাকে বিদায় করে দিয়েছে। একদম বাপের মতো স্বার্থপর হয়েছে আমার মেয়েটা। নিলয় নীলিমার এই হাসি মুখটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। চোখে সেই চেনা গভীর মায়া দেখে নীলিমা একটু লাক্সারি পেয়ে চোখ নামিয়ে নিল। নিলয় আলতো করে নীলিমার একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল। নীলিমা ওর হাতের উপর নিজের অন্য হাতটা রেখে এক অদ্ভুত ভরসার চাহনিতে তাকালো। সে নিভাকে মাঝখানে রেখে নিলয়ের কাঁধে নিজের মাথাটা সামান্য ঠেকিয়ে ফিসফিস করে বলল, তুমি নিজের চিন্তা করো, ঠিকমতো খাওয়া দাওয়া করো, আর আমাদের কথা বেশি মনে করে আবার ওখানে কাজে ফাঁকি দিও না যেন। ঠিক এই আবেগঘন মুহূর্তে নিভা বাবু ওনাদের দুজনের মাঝখানে ঢুকে নিজের দুটো পুঁচকে হাত দিয়ে দুজনের মুখটা একসাথে জোড়া লাগানোর চেষ্টা করতে করতে চিল্লিয়ে উঠল, পাপা পা, এটাতে হাত তোলো। মেয়ের এই পাকা কথা আর মিষ্টি ডিরেকশনে নিলয় আর নীলিমা দুজনে একসাথে হেসে উঠল। নিলয় এক মস্ত বড় বাহুটরে নীলিমা আর ওদের এই ছোট্ট পৃথিবী নিভাকে একসাথে শক্ত করে জড়িয়ে ধরল। রাতে সেই ঘরটার জানালার পর্দা গলে আসা রূপালী আলোয় মা বাবা আর মেয়ের এই মিষ্টি খুনসুটি আর নিখাত ভালোবাসা পুরো ঘরটাকে এক স্বর্গীয় সুখে ভরিয়ে দিল। নরম আলোয় পুরো তালুকদার বাড়িটা যেন আজ এক নতুন রূপ নিয়ে জেগে উঠেছে। কাল রাতে সেই ঝড়ো হাওয়া আর ঝুম বৃষ্টির পর চারপাশের গাছপালাগুলো একদম সতেজ দেখাচ্ছে। ডাইনিং রুম থেকে ধোয়া ওঠা খিচুড়ি আর বেগুন ভাজার চমৎকার সুবাস ছড়িয়ে পড়ছে পুরো বাড়ি জুড়ে। রানী বেগম রান্নাঘরে ব্যস্ত আর ডাইনিং টেবিলের চারপাশে একে একে এসে জড়ো হয়েছে আকাশ, মেঘলা, জসিম তালুকদার, আজিজ। আর সোফায় বসে এলিনা ও মার্গো। রাত্রি একটু লজ্জাবনত মুখে মেঘলার পাশে এসে দাঁড়িয়ে চামচ গোছাতে সাহায্য করছে। ঠিক তখনই রোদ সিঁড়ি দিয়ে নেমে ডাইনিং রুমে প্রবেশ করলো। তার মুখে আজ এক চিলতে চওড়া আর রহস্যময় হাসি। রোদ সোজা গিয়ে টেবিলের মাঝখানে দাঁড়ালো। সবার দৃষ্টি নিজের দিকে আকর্ষণ করার জন্য সে একটু গলা খাকারি দিয়ে বেশ চওড়া গলায় বলল, সবাই একটু মনোযোগ দাও। আজকের এই সুন্দর সকালে তোমাদের সবাইকে আমি একটা মস্ত বড় ব্রেকিং নিউজ দিতে চাই। আকাশ মুখের সামনে থেকে চায়ের কাপটা নামি বাঁকে হেসে বলল, কি ব্যাপার রোদ, সকাল সকাল তোকে দেখে মনে হচ্ছে তুই লটারি জিতেছিস। তা কেমন ব্রেকিং নিউজ শুনি। রোদ এক মুহূর্ত পাশে দাঁড়িয়ে থাকা রাত্রির দিকে তাকালো। রাত্রির ফর্সা গাল দুটো ততক্ষণে লজ্জায় একদম লাল হয়ে গেছে। সে মাথা নত করে মেঘলার পেছনের দিকে আড়াল হওয়ার চেষ্টা করছে। রোদ বুক ফুলিয়ে একগাল হেসে সবার উদ্দেশ্যে ঘোষণা করলো, সবাই কান খুলে শুনে রাখো, আমাদের এই তালুকদার পরিবারে খুব জলদি একজন নতুন সদস্য আসতে চলেছে। আমি বাবা হতে চলেছি, আর তোমাদের রাত্রি খুব জলদি মা হতে যাচ্ছে। রোদের এই কথাটি ডাইনিং রুমে যেন এক আনন্দের বোমার মতো ফাটল। 1 সেকেন্ডের জন্য পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল, আর তারপরে সেকেন্ডে যেন খুশির জোয়ার বইয়ে গেল। রানী বেগম হাতের খুন্তিটা রান্নাঘরে রেখেই হন্তদন্ত পায়ে ছুটে এলেন। তার চোখে আনন্দের জল চিকচিক করে উঠল। তিনি এক ছুটে গিয়ে রাত্রিকে জড়িয়ে ধরে তার কান ঘেঁষে বললেন, ও মা, সত্যি বলছিস রোদ? কিন্তু কি নির্লজ্জ ছেলে তুই বাপ। যাই হোক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার ঘরটা তো এবার একদম নাতি নাতনিতে ভরে যাবে। মেঘলা আনন্দে চিৎকার করে উঠল, রাত্রিকে শক্ত করে জড়িয়ে ধরল। কিরে রাত, এত বড় একটা সুখবর আর তুই আমার কাছে থেকে লুকিয়ে রাখলি? কিছুদিন থেকে তোকে কেমন যেন একটু অন্যরকম লাগছিল। আমি ভাবলাম শরীর খারাপ, তুই তো দেখছি আমাদের সবাইকে টেক্কা দিলি।
পুরো তালুকদার পরিবারের সবাই এসে রাত্রিকে ঘিরে ধরল। কেউ তার মাথায় হাত দিয়ে দোয়া করছে, কেউ পিঠ চাপড়ে অভিনন্দন জানাচ্ছে। আচমকা এই তুমুল সংবর্ধনায় রাত্রি লজ্জায় যেন মাটির সাথে মিশে যাচ্ছিল। টেবিলের এক কোণ থেকে আজিজ এতক্ষণ চুপচাপ দেখছিল। সে এবার রোদের দিকে তাকিয়ে চোখ টিপে একটু রসিকতা সুরে খোঁচা দিয়ে বলল, আরে বাহ, রোদ তো ঘটনা দেখে অনেক দূর এগিয়ে গেছে। আমরা তো ভাবলাম তুই শান্ত ভদ্র সভ্য ছেলে, কিন্তু এখন দেখছি তুই একদম ফুল প্রিপারেশন নিয়ে 18+ কাজ করবার করে সুখবর বগল দাবা করে ফিরেছিস। মানতেই হবে তোর স্পিরিট কিন্তু আমাদের চেয়ে অনেক ফাস্ট। আজিজের এই দুষ্টামি ভরা খোঁচা শুনে রোদ একটু আমতা আমতা করে চুলকাতে লাগলো। আরে আজিজ ভাই, তুমিও না সবসময় শুধু ফাজলামো। ঠিক এই আনন্দ হই হুল্লোড়ের মাঝে সোফার ওপর থেকে এক পুচকে শরীর লাফিয়ে ডাইনিং টেবিলের চেয়ারে এসে উঠল। আর এই বছরের বীরবাবু নিজের দুটো ছোট ছোট হাত নাড়িয়ে মহা উল্লাসে চিল্লিয়ে উঠল, পাপ্পা, ও পাপ্পা, আমার একটা ছোট বোন হবে। আমি তার সাথে খেলবো, তাকে আমার খেলনা দেবো। বীরের মুখে এই কথা শুনে আকাশ হো হো করে হেসে উঠল। সে বীরকে এক ঝটকায় কোলে তুলে নিয়ে বলল, আরে আমার আব্বাজান তো দেখি অলরেডি খেলার সাথে সিলেক্ট করে ফেলেছে। তা বনু যদি তোর খেলনা ভেঙে দেয় তখন আবার কার এসে কান্নাকাটি করবে? বীর গম্ভীর মুখে মাথা নেড়ে বলল, না, আমি বনুকে বকবো না, বনু তো। বীরের এই অবতা আর মিষ্টি কথা শুনে পুরো পরিবারের সবার মন মায়ায় ভরে গেল। হাসির রোল উঠল পুরো তালুকদার বাড়িতে। সবুজ নিলয়ের অনুপস্থিতিটা এই মুহূর্তে সবাই খুব মিস করছিল। সবুজ থাকলে এখন নির্ঘাত রোদের কান টেনে ধরে পুরো বাড়ি মাথায় তুলত, কিন্তু অফিসের সেই ইমার্জেন্সি ক্রাইসিসের কারণে বেচারাকে দেশের বাইরে থাকতে হয়েছে। সবাই যখন এই আনন্দের সাগরে ভাসছে তখন জসিম তালুকদার নিজের চশমাটা নাকের উপর ঠিক করে নিয়ে বেশ গম্ভীর কিন্তু আন্তরিক গলায় বললেন, সবাই একটু থামো, একটা জরুরি কথা বলি। রাত্রিমা তো এখন আর আলাদা ফ্ল্যাটে থাকতে পারবে না। ছোট বৌমার এই অবস্থায় তাকে একা রাখা একদম ঠিক হবে না। মেঘলা, তুমি এক কাজ করো, আজকালকার মধ্যেই তোমার আর রাত্রির এই ফ্ল্যাটের সমস্ত জিনিসপত্র গুছিয়ে একদম পাকাপাকিভাবে এখানে আমাদের এই বড় বাড়িতে নিয়ে চলে আয়। এখন থেকে তোমরা এখানেই থাকবে। চোখের সামনে থাকলে যত্ন আত্মি ঠিকমতো হবে। শ্বশুরের এই যুগান্তরকারী প্রস্তাবে মেঘলা এক পায়ে রাজি হয়ে গেল। ঠিক আছে বাবা, আমিও এটাই ভাবছিলাম। রাত এইখানে থাকলে সবাই তার দেখভাল করতে পারবে, কোনো চিন্তা থাকবে না। রানী বেগমও খুব খুশি হয়ে বললেন, হ্যাঁ বড় ভাইয়া, তুমি খুব ভালো একটা কথা বলেছো। আমার 2 ছেলে, 2 বউ আর নাতি নাতনিরা যখন এই এক ছাদের নিচে থাকবে, তখন এই বুড়ো বয়সে আমার চেয়ে সুখে আর কেউ থাকবে না। এবার জসিম তালুকদার একটু নড়েচড়ে বসে আকাশের দিকে তাকিয়ে বললেন, শোনো আকাশ, বাড়ি এত বড় একটা খুশির খবর। আবার আজিজেরও নতুন বিয়ে হয়েছে। আমার খুব ইচ্ছা এই উপলক্ষে আমার আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশী নিয়ে মস্ত বড় একটা রাজকীয় অনুষ্ঠানের আয়োজন করি। তালুকদার বাড়ির আনন্দ চারিদিকের মানুষ দেখুক। বাবার এই অনুষ্ঠানের কথা শুনে এতক্ষণে হাসি খুশি পরিবেশটা হঠাৎ একটু থিতিয়ে গেল। আকাশ নিজের চায়ের কাপটা টেবিলে নামিয়ে রাখলো। তার মুখ হইতে এক অদ্ভুত গাম্ভীর্য আর বাস্তবতার ছোঁয়া ফুটে উঠল। সে খুব শান্ত কিন্তু দৃঢ় গলায় বাবাকে উদ্দেশ্য করে বলল, না বাবা, এখন কোনো অনুষ্ঠান বা ধুমধাম করার একদমই প্রয়োজন নেই। তুমি একটু মাথা ঠান্ডায় ভেবে দেখো, রাত্রে এখন যে শারীরিক অবস্থা, এই ধকলতে শরীর একদম সহ্য করতে পারবে না। রেজিস্ট্রেশন বা বাইরের এত মানুষের ভিড়, আওয়াজ, এই সময় তার জন্য মোটেও ভালো নয়। আকাশ একটু থামলো, তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নরম গলায় আবার বলতে শুরু করলো, আর তাছাড়া বাবা, অনুষ্ঠান না করলে কি বা আসে যায়? এই তো আমাদের জীবন। আমরা আমাদের এই ছোট্ট চেনার পৃথিবীটা নিয়ে, আমার বউ বাচ্চা আর ভাইদের নিয়ে এয়ার স্পেস একসাথে কত সুখে আছে, শান্তিতে আছে। এই পরম শান্তিটাই তো আসল, তাই না? বেশি ধুমধাম করে চারদিকের মানুষকে দেখালে আজকালের দুনিয়ায় মানুষের নজর লাগতে 1 সেকেন্ডও সময় লাগে না। আমাদের এই গোপন আনন্দটুকু এই 4 দেয়ালের মাঝেই থাক না বাবা, লোকাচারের কি দরকার? আকাশের এই গভীর আর যুক্তিসঙ্গত কথা শুনে জসিম তালুকদার আর দ্বিমত করতে পারলেন না। তিনি মাথা নেড়ে বললেন, আকাশ, তুই একদম ঠিক কথাই বলেছিস। আমরাই একটু আবেগের অতিশয্য হয়ে গিয়েছিলাম। আমাদের এই ঘরের ভিতরে শান্তিটাই আসল।
ডাইনিং টেবিলের এই পুরো আলোচনা আর খুশির আবহের মাঝে আজিজ নিজের মনে মনে এক মিষ্টি আর দুষ্টামি ভরা ভাবনায় বিভোর হয়ে পড়েছিল। সে নিজের প্লেটের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছিল আর ভাবছিল, বাহ, রোদ দেখি বাবা হওয়ার লাইনে আমার আগে টিকিট কেটে ফেললো। আর আমার ঘরে মাত্র কাল রাতে একটা মিষ্টি পুচকে চাঁদ এসে বসেছে। বেচারি ক্লাস 10-এ পড়ে, তার পড়াশোনা, তার এই কচি বয়স, তাকে তো এখনই এইসবের মধ্যে জড়ানো যাবে না। কিন্তু রোদের এই বাচ্চার কাণ্ড দেখে আমার নিচের হচ্ছে কেমন যেন একটা সুরসুরি লাগছে। নিজেকে সামলানোই তো দায় হবে। আজিজের এই চোরের মতো একা হাসা দেখে পাশ থেকে মার্কো তার কনুইয়ে একটা ধাক্কা দিয়ে ফিস ফিস করে বলল, কি রে আজিজ, একা একা এত রাতে কি ভাবছিস? তোর মুখ দেখে তো মনে হচ্ছে তুইও খুব জলদি কোনো নতুন চাল চালার প্ল্যান করছিস। আজিজ থতমত খেয়ে নিজের ভাবনার জগৎ থেকে ফিরে এসে নিজেকে সামলে নিয়ে বলল, আরে ধুর, কি যে বলো না মার্কো, আমি জাস্ট ভাবছিলাম কাল রাতে সেই ফ্যানের ডেকোরেশনের কথা। আজিজের এই চটজলদি অজুহাত শুনে মার্কো মুখ চেপে হাসতে লাগলো। সকালের এই রোদ ঝলমলে ডাইনিং টেবিলটা যেন আজ এক খাঁটি নিখাত সুখী পরিবারের জীবন্ত দলিল হয়ে রইল। কোনো কৃত্রিমতা নেই কোনো লোক দেখানো আড়ম্বর। আজ শুধু একে অপরের প্রতি গভীর টান, শ্রদ্ধা আর এক বুক ভালোবাসা। এই খুশির মিষ্টি হাওয়া যেন তালুকদার বাড়ির প্রতিটি কোণকে এক মায়াবী সুখে ভরিয়ে দিল। দুপুরে খাওয়া দাওয়া শেষ হতে বিদ্যার পাপা আকাশের হাত ধরে টানাটানি শুরু করে দিল। তাই নাকি আজ একটা বড় দেখে হেলিকপ্টার চাই। রিমোট কন্ট্রোল ডানাওয়ালা উড়ন্ত হেলিকপ্টার না পেলে সে আজ বাড়ি মাথায় তুলবে। ছেলের এই বায়নার কাছে অবশেষে নতি স্বীকার করে আকাশ তাকে নিয়ে বাইরে বের হলো। শহরের একটা নামি আর মস্ত বড় শপিং মলে যখন আকাশ বীরকে নিয়ে ঢুকলো, বীরের আনন্দের তখন সীমা নেই। শপিং মলে বিশাল খেলনার দোকানে ঢোকা মাত্রই বীরের মাথায় একদম খারাপ হওয়ার জোগাড়। সে একটা বড় রিমোট কন্ট্রোল হেলিকপ্টার তো নিলই, সাথে তার চোখ চলে গেল চারপাশের অন্যান্য আকর্ষণীয় খেলনার দিকে। আকাশ আর ছেলেকে বিন্দুমাত্র বারণ করলো না। বীরের প্রয়োজনীয় আর পছন্দের যা কিছু ছিল এক এক করে টলিতে তুলতে লাগলো। হেলিকপ্টার ছাড়াও সে গাড়ি, রোবট, খেলনা, পিস্তল, যা খুশি তাই নিজে ছোট্ট হাত টেনে টেনে টলিতে ভোলো। আর আকাশও একগাল হেসে তার সব আবদার আজ মুখ বুজে মেনে নিল। আসলে এই প্রথমবার আকাশ তার ছেলেকে নিজের সাথে নিয়ে নিজের হাতে শপিং করে দিচ্ছে। এর আগে পরিস্থিতির ফেরে পড়ে সে নিজের কলিজার টুকরোকে এভাবে সময় দিতে পারেনি। আজ বীরের ওই ছোট্ট হাতটা ধরে শপিং মলের দোকান থেকে অন্য দোকানে ঘোরার অনুভূতিটা আকাশের কাছে একদম আলাদা, এক অদ্ভুত স্বর্গীয় ভালো লাগা। ছেলের প্রতিটা হাসিতে, প্রতিটা অবুঝ আবদারে আকাশের বুকের ভেতরটা এক অপার্থিব সুখে ভরে উঠছিল। সে মনে মনে ভাবল, এই দিনটার জন্যই তো আমি এতদিন ছটফট করেছি। আমার ছেলের মুখে চওড়া হাসিটুকু দেখার জন্য আমি পুরো দুনিয়ার সাথে লড়াই করতে রাজি। খেলনা কেনা শেষ করে আকাশ যখন শপিং মলে করিডর দিয়ে হাঁটছিল, তখন হঠাৎ তার চোখ গেল একটা নামি জুয়েলারি শপের দিকে। ঝলমলে কাছের ওপারে জলজল করছে নারীদের নানা রকম সোনার গহনা। আকাশ থমকে দাঁড়ালো। সে নিজের মনে মনে একটু অপরাধ বোধে ভুগল। আজ পর্যন্ত সে মেঘলার জন্য নিজের পছন্দের কোনো বিশেষ গিফট কেনেনি, অথচ মেঘলা তার জীবনে পুরোটা জুড়ে শুধু দিয়েই গেছে। আকাশ বীরকে কোলে তুলে নিয়ে সোজা সেই জুয়েলারি শপের ভিতর ঢুকলো। কাউন্টারে থাকা কর্মচারীরা তাকে রাজকীয় সব গহনা দেখাতে লাগলো, বড় বড় নেকলেস, ঝুমকো, আংটি। কিন্তু আকাশের চোখ সেসবে আটকালো না। ওর চোখ গিয়ে আটকে গেল একপাশে মখমলের বক্সে সাজিয়ে রাখা একটা গোল্ডের নিখুঁত কারুকাজ করা মায়াবী বাহুবন্ধনী এর উপর। শাড়ির সাথে হাতের বাজুতে পরার ওই ট্র্যাডিশনাল গহনাটা দেখা মাত্রই আকাশের চোখের সামনে মেঘলা সেই ফর্সা সুডল হাত দুটো ভেসে উঠল। মেঘলা যখন লাল বা নীল সুতির শাড়ি পরে এই বাহুবন্ধনীটা তার বাহুতে জড়াবে, তাকে যে একদম কোনো রাজকন্যার মতো লাগবে সেটা আকাশ খুব ভালো করে আন্দাজ করতে পারল। সে আর এক মুহূর্ত দেরি না করে মোটা অঙ্কের টাকা পে করে ওটাই প্যাক করে নিল। এদিকে রোদ, রাত্রি আর মেঘলা অলরেডি সেই পুরনো ফ্ল্যাটে চলে গেছে। জসিম তালুকদারের আদেশ মেনে ওখানে সমস্ত জিনিসপত্র, জামাকাপড় গুছিয়ে বড় বাড়িতে নিয়ে আসার মিশন চলছে সেখানে। আকাশ শপিং মল থেকে বের হয়ে বীর আর মেঘলার গিফটটা নিয়ে সোজা গাড়ি চালিয়ে ফ্ল্যাটে গিয়ে পৌঁছালো। ফ্ল্যাটের মেন দরজা খোলাই ছিল। আকাশ ভেতরে ঢুকে
সোজা মেঘলার রুমে গিয়ে দেখলো সেখানে এক এলাহি কাণ্ড ঘটে বসে আছে। মেঘলা খাটের উপর পাহাড়সম জামা কাপড়, শাড়ি আর জিনিসপত্র স্তূপ করে রেখে হন্তদন্ত হয়ে এগুলো ব্যাগে গোছাচ্ছে। আলমারি থেকে আরও সব জিনিস বের হচ্ছে। আকাশ রুমে ঢুকে বীরকে কোলে থেকে আলতো করে মেঝেতে নামিয়ে দিল। অনেকদিন পর বীর তার নিজের চেনা পুরনো জায়গায় ফিরে এসে খুশিতে একদম আটখানা। সে একচুটে ওর খেলনার ঝুড়ির কাছে চলে গেল। শপিং মল থেকে কিনে আনা নতুন মস্ত বড় হেলিকপ্টার আর রোবটগুলোকে মেঝেতে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখলো। তারপর তার সেই পুরনো ধুলাবালি মাখা প্লাস্টিকের বাঘ সিংহ আর ভাঙ্গা গাড়িগুলোকে বের করে ওগুলোর সামনে এনে দাঁড় করালো। বীর তার সেই আধো আধো মিষ্টি বলিতে নতুন খেলনাগুলোর সাথে পুরনো খেলনাগুলোর পরিচয় করিয়ে দিতে ব্যস্ত হয়ে পড়ল। এই যে খেলি পাত্তাল ভাইয়া, দেখো এটা আমার বাঘ মামা আর এটা আমার ভাঙা গালি। তোমরা সবাই এখন থেকে একসাথে থাকবে, মালামালি করবে না কিন্তু। আমি সবাইকে চকলেট দেব। সে হাততালি দিয়ে নতুন হেলিকপ্টারটার দিকে তাকিয়ে পড়ল। বীরের এই পুচকে রাজত্বের মিষ্টি মিষ্টি কাণ্ড আর পুতুল খেলার ঢং দেখে আকাশের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সে মুগ্ধ চোখে ছেলের কয়েক সেকেন্ডে তাকিয়ে রইল। তারপর আকাশ ধীর পায়ে মেঘলার দিকে এগিয়ে গেল। খাটের উপর জামা কাপড়ের ওই পাহাড় দেখে সে নিজের চোখ দুটো কপালে তুলে নাটকীয় ভঙ্গিতে অবাক হয়ে পড়ল। বাপরে বাপ, না এইভাবে আর বাঁচা যাবে না। মেঘলা, এবার মনে হচ্ছে আমাদের পুলিশে ধরে নিয়ে যাবে। মেঘলা হাতের শাড়িটা ভাঁজ করতে করতে আচমকা আকাশের মুখে পুলিশের কথা শুনে বেশ অবাক হলো। সে কপালে ভাঁজ ফেলে বড় বড় চোখ করে বলল, মানে কেন পুলিশে ধরে নিয়ে যাবে? আমরা কি করেছি? পুলিশ ডাকার মতো কি হলো শুনি? আকাশ খাটের এক কোণে বসে একটা কুশন কোলে নিয়ে বেশ গম্ভীর মুখ করে বলল, কি করেছে মানে? তুই যেভাবে ঘরের ভেতর কাপড়ের পাহাড় বানিয়েছিস, আমার তো সন্দেহ হচ্ছে ত্রিপুর অ্যাপার্টমেন্টের যত ফ্ল্যাট আছে সবার বারান্দা থেকে জামা কাপড় চুরি করে এনে নিচে আলমারিতে জমিয়েছিস। পুলিশই ধরবে না তো কি তোকে মেডেল দেবে? আকাশের এই চরম ফাজলামো আর চুরির অপবাদ শুনে মেঘলার মুখটা মুহূর্তের মধ্যে রাগে লাল হয়ে গেল। সে হাতের ভাঁজ করা দামি কাতান শাড়িটা নিয়ে আর এক সেকেন্ডও ভাবল না। আগে গড় গড় করতে করতে সে পুরো শাড়িটা এক ঝটকায় আকাশের মুখের উপর ছুঁড়ে মারল। এই আকাশ, একদম ফাজলামো করবে না বলে দিলাম। আমি কি চোর? হ্যাঁ, আমি মানুষের কাপড় চুরি করেছি? তোমার এই জঘন্য রসিকতা তোমার কাছেই রাখো একদম। আকাশ মেঘলার ওই রেগে যাওয়া আর শাড়ি ছুঁড়ে মারা দেখে মোটেও দমল না। সে বেশ ড্যাশিং স্টাইলে এক হাত বাড়িয়ে মেঘলার ছুঁড়ে দেওয়া শাড়িটা মাঝ রাস্তাতে ক্যাচ ধরে নিল। তারপর শাড়িটা নাকের কাছে নিয়ে একটা গভীর নিঃশ্বাস টেনে চোখ টিপে বলল, শাড়ির সুবাস তো বেশ চেনা চেনা। চোরের মাল হলে জিনিস কিন্তু খাঁটি, শোনা পাখি আমার। মেঘলা এবার রাগে একদম ফেটে পড়ল। সে খাটের উপর থেকে একটা বালিশ তুলে নিয়ে আকাশের দিকে তেড়ে এসে বলল, তুমি দিন দিন বড্ড অসভ্য হয়ে যাচ্ছ আকাশ। আমি এইখানে খাটতে খাটতে মরে যাচ্ছি আর তুমি বাইরে থেকে এসে আমার কাজের 12টা বাজাচ্ছ। যাও এখান থেকে, একদম আমার সামনে আসবে না। আকাশ হাসতে হাসতে বালিশটা হাত দিয়ে ঠেকিয়ে মেঘলার কোমরটা এক ছটকায় ধরে নিজের দিকে টেনে নিল। মেঘলা আশঙ্কিক এই টানে আকাশের বুকের ওপর এসে আশ্রে পড়ল। আকাশের চোখে তখন দুষ্টামি আর ভালোবাসার এক মায়াবী মিশ্রণ। সে মেঘলার কানে কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, রাগো কেন মেহ পাখি? রাগলে তোমার যে আরো কত বেশি হট আর সুন্দর লাগে সেটা যদি আয়নায় দেখতে। আর এই চোরের জন্য একটা স্পেশাল গিফট এনেছে, রাগ ভাঙলে দেখাবো, নইলে কিন্তু অন্য কাউকে দিয়ে দেবো। মেঘলা আকাশের বুকের মাঝে আটকে থেকে ওনার সেই তীব্র চাহনি দেখে নিজের রাগটা আর ধরে রাখতে পারল না। লজ্জায় তার ফর্সা গাল দুটো লাল হয়ে উঠল। সে মুখ লুকিয়ে আকাশের শার্টের কলারটা খামচে ধরে মৃদু ধমক দিল। এই ছোট্ট ফ্ল্যাটের চার দেওয়ালে তখন দুই মনের মিষ্টি খুনসুটি বীরের অবোধ খেলনা নিয়ে কথা বলা আর এক খাঁটি ভালোবাসার আলো ছড়িয়ে পড়ল। দেখতে দেখতে সময়ের খাতা থেকে টুক করে ঝরে গেল 3টি মাস। এই 3 মাসে তালুকদার বাড়ির উপর দিয়ে বয়ে গেছে এক শান্ত, স্নিগ্ধ আর সুশৃঙ্খল হাওয়া। চারিদিকে জটিলতা আর ঝোড়ো মেঘগুলো কেটে গিয়ে সবার জীবনটা এখন যেন এক সুন্দর মায়াবী ফুলতে ফিরে এসেছে। বর্তমানে রাত্রি 5 মাসের অন্তঃসত্ত্বা তার ফর্সা উলটপালট মুখটায় এখন সারাক্ষণ মাতৃত্বের এক অদ্ভুত মায়াবী আভা লেগে থাকে।
জসিম তালুকদারের কথা মতো মেঘলার রাতটি এখন পাকাপাকিভাবে এই তালুকদার বাড়িতেই থাকে। মেঘলার রাতটি দুই যা মিলে সারাদিন পুরো বাড়িটা একদম মাথায় করে রাখে। অন্যদিকে জীবনের আরেক প্রান্তে থাকা সোনালিরও এখন 7 মাস চলছে। সে নিজের একাকী পৃথিবীর সমস্ত বিষণ্ণতা দূরে ঠেলে দিয়ে পেটের সন্তানকে ঘিরেই বেঁচে থাকার এক নতুন শক্তি খুঁজে পেয়েছে। নিলয় তার ছুটি শেষ করে নীলিমা আর নিভাকে নিয়ে নিজের কর্মস্থলে ফিরে গেছে। তবে সবচেয়ে বড় ধামাকাটা ঘটিয়েছে মার্কো আর এলিনা। ঠিক 1 মাস আগে এলিনার কোল আলো করে এসেছে এক চমৎকার ছোট্ট রাজকন্যা, এক তুলতুলে পরিমণি। নিজের সেই রাজকন্যাকে বুকে জড়িয়ে মার্কো আর এলিনা খুশিতে ডানা মেলে উড়ে গেছে আলেক জান্ড্রিয়াতে। যাওয়ার আগে মার্কো রোদার আকাশকে জড়িয়ে ধরে বলে গেছে, এবার তোরা পাপা হ, তারপর তোদের বাচ্চাদের সাথে আমার মেয়ের বিয়ে দিব। এদিকে আকাশ এখন পুরোপুরি সংসারী আর দায়িত্বশীল এক ব্যবসায়ী। সে তার বাবার পুরনো ব্যবসাটা তো দেখছে, সেই সাথে নিজের নতুন স্টার্ট আপ ব্যবসাটাকেও একটা শক্ত ও ধারালো অবস্থানে দাঁড় করানোর জন্য দিনরাত পরিশ্রম করছে। আর এই পুরো জার্নিতে ছায়ার মতো আকাশের পাশে যে মানুষটা সারাক্ষণ লেগে আছে সে হলো আজিজ। আজিজ এখনও আকাশের পার্সোনাল সেক্রেটারি হিসেবে কাজ করছে। তবে এখন আর ওদের সম্পর্কটা শুধু বস আর কর্মচারীর মধ্যে সীমাবদ্ধ নেই। কাজের ফাঁকে সুযোগ পেলে আকাশকে একটুখানি খোঁজা দেওয়া বা কাঠি করার জন্য আজিজ যত রকমের ফন্দি ফিকির পায় তার একটাও হাতছাড়া করে না। আজ দুপুরেও অফিসের কেবিনে ফাইলের স্তূপ সরিয়ে রেখে আজিজ বেশ দুলতে দুলতে আকাশের সামনের চেয়ারটে এসে বসলো। তার ঠোঁটের কোণে সেই চেনা ধূর্ত আর বিজয়ী হাসি। আকাশ ল্যাপটপ থেকে চোখ না সরিয়ে বলল, কি ব্যাপার আজিজ? তোকে দেখে মনে হচ্ছে তুই আবারও কোনো নতুন ফাজলামির প্ল্যান করছিস। কাজটা কি শেষ হয়েছে? আজিজ নিজের কলারটি একটু টেনে চেয়ারে হেলান দিয়ে বেশ দেমাক দেখিয়ে বলল, কাজের কথা ছাড়ো তো ভাই, আগে আমার দিকে তাকাও। তোমার কি মনে আছে তুমি এককালে আমার আপন বোনকে ভালোবেসে বিয়ে করে নিজের ঘরে তুলেছিলে? তখন তো আমার উপর খুব মাতব্বরি করতে, কিন্তু প্রকৃতির নিয়ম দেখেছ, আমিও দমে যাওয়ার পাত্র নই। আমিও তোমার একমাত্র বোন চাঁদকে সরাসরি বিয়ে করে নিয়েছি। এখন আমাদের দুজনের হিসাব একদম কাটায় কাটায় বরাবর। এ নিয়ে আমার যে কী পরিমাণ অহংকার তা তুমি নিজেও আন্দাজ করতে পারবে না। আজিজের এই চরম অহংকার আর সস্তায় হিসাব মিলানোর ঢং দেখে আকাশ ল্যাপটপটা এক ঝটকায় বন্ধ করে দিল। সে চেয়ারে সোজা হয়ে বসে একগাল হেসে বলল, এসব বরাবর মানে? তুই আমার বোনকে বিয়ে করেছিস ঠিক আছে, কিন্তু ভুলে যাস না চাঁদ এখনো ক্লাস 10-এ পড়ে, ও এখনো বাচ্চা মেয়ে। তুই তো জামাই হিসেবে জাস্ট একটা বাচ্চার অভিভাবকত্ব পেয়েছিস। এখানে তো ভাবনি আর কি আছে শুনে? আজিজ এবার একটু থতমত খেয়ে গেল, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বলল, বাচ্চা তো কি হয়েছে, একদিন তো বড় হবে, তখন বুঝবে তালুকদার বাড়ির বড় জামাইয়ের ক্ষমতা কতখানি। আকাশ আজিজের এই কাঁচা বই অহংকার দেখে হো হো করে মন খুলে হেসে উঠল। এই দুই ভাইয়ের দুষ্টু মিষ্টির সম্পর্কটা যেন দিন দিন আরও বেশি মজবুত হচ্ছে। তবে এই 3 মাসের সবচেয়ে বড় চমৎকার যে জিনিসটা তৈরি হয়েছে তা হলো আজিজ আর রাত্রির মধ্যকার সুন্দর বন্ডিং। চাঁদ এখন আজিজের অদূরে শখের বউ, আর আজিজ তো মেঘলার ভাই ও চাঁদের বর হিসাবে এই বাড়ি একজন। রাত্রি যখনই কোনো বিষয় একটু মন খারাপ করে বা রোদকে নিয়ে কোনো জিলানি করে, আজিজ তখন বড় ভাইয়ের মতো এসে রাত্রির পাশে দাঁড়ায়। রোদকে রুস্টিক করা থেকে শুরু করে রাত্রির পছন্দের আচার, টক বা বাইরে খাবার এনে দেওয়া, সব কিছুতে আজিজ এক পায়ে খাড়া থাকে। রাত্রিরও এখন আজিজকে নিজের আপন ভাইয়ের মতোই শ্রদ্ধা করে আর ভরসা পায়। আজ বিকেলে ডাইনিং টেবিলে সবাই যখন একসাথে চা খেতে বসলো তখন পুরো তালুকদার বাড়িটা এক অদ্ভুত শান্তিতে মুখরিত ছিল। জসিম তালুকদার বীরকে কোলে নিয়ে গল্প শোনাচ্ছে, রানী বেগম মেঘলার চুলে তেল মাখিয়ে দিচ্ছেন, আর রোদ রাত্রির পাশে বসে তার চায়ে চিনি কম হয়েছে কিনা তা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। মেঘলা আর রাত্রি পাশাপাশি বসে একে অপরের দিকে তাকিয়ে মায়াবী হাসল। এই তো জীবন, কত ঝড়ঝাপটা, কত ভাঙ্গা গড়ার খেলা পেরিয়ে অবশেষে তাদের পুরো জীবনটা আজ এক সুন্দর, স্বাভাবিক আর মায়াবী ফুলতে ফিরে এসেছে। এই শান্তির হাওয়া যেন তালুকদার বাড়ির প্রতিটি কোণকে চিরদিনের জন্য এক পরম সুখে আগলে রেখেছে। সবুজের এতদিনে সেই বিরক্তিকর অফিসিয়াল ট্যুর আর একঘেয়ে কাগজের ব্যস্ততা অবশেষে শেষ হলো। তার ঘরে ফেরার সময় হয়ে গেছে।
দুবাই থেকে রওনা দিয়ে সে এখন সোজা বাড়ির পথ ধরেছে। গতরাতে মোবাইলের ওপর থেকে সোনালির সাথে তার যে কত শত কথা হয়েছে তার কোনো ইয়াত্তা নেই। সোনালির মিষ্টি গলার আওয়াজ আর মান অভিমানের অনুযোগগুলো শুনে সবুজ বুঝতে পেরেছিল তার একলা ঘরের মায়াবতীটা তাকে কতটা মিস করেছে। তবে সবুজের মনের ভেতরের আসল ধামাকাটা শুরু হয়েছে সোনালি সেই গোলগাল ফুলে ওঠা পেটটা দেখার পর থেকে। ভিডিও কলে যখনই সোনালি লজ্জায় লাল হয়ে যেত, তার 7 মাসের অন্তঃসত্ত্বা পেটটা একটুখানি দেখায়, সবুজ তখন খুশিতে একদম আত্মহারা হয়ে যায়। তার যেন তর সয় না কখন সে নিজেকে সোনালির সামনে দাঁড়াবে। আজ সকালে বাড়ি পৌঁছানোর খবর পাওয়া মাত্রই সবুজের সেই চেনা পাগলামি আর ছটফটানি শতগুণ বেড়ে গেল। সে হোটেলের রুমে ঢুকে ব্যাগটা এক কোণে ছুঁড়ে ফেলে সোজা গিয়ে দাঁড়ালো তার ফোন হাতে নিয়ে সোনালিকে কল করতে। সোনালি তখন খাটে বসে একটা সুতি শাড়িতে নিজের ভারী শরীরটা এলিয়ে দিয়ে অলস ভঙ্গিতে চুল বাঁধছিল। সবুজ তখন কল করলো। 1 সেকেন্ডও নষ্ট না করে সোনালি কলটা পিক করলো। সবুজ তখন এক মিষ্টি দৃষ্টিতে তার ওই সুন্দর ফোলা পেটের দিকে তাকিয়ে রইল। সবুজ সোনালির পেটে চোখ রেখে বড় বড় করে বলতে শুরু করলো, কিরে সোনালি, তুই কি দিন দিন বড্ড লোভী হয়ে যাচ্ছিস? এই 3 মাসে তুই নিজে কতটা খেয়েছিস? হ্যাঁ, আবার বাচ্চাটাকে ঠিকঠাক খেতে দিচ্ছিস তো, নাকি তুই একাই সব সাবার করে দিচ্ছিস? বাচ্চার যত্ন না নিয়ে তুই যেভাবে নিজের পেটটা ফুলিয়েছিস, আমার তো ঘোর সন্দেহ হচ্ছে। সোনালি সবুজের এমন আজগুবি আর অদ্ভুত কথা শুনে রেগে গিয়ে তার হাতের ফোনটা এক ঝটকায় সরিয়ে দিল। সে চোখ রাঙিয়ে বলল, এই সবুজ, মুখ সামলে কথা বলো, বলে দিচ্ছি। আমি লোভী? আমি খাই? ডাক্তারবাবু বলেছে বাচ্চার গ্রোথ একদম পারফেক্ট আছে। তুমি নিজে তো 3 মাস বাইরে ফুর্তি করে বেড়ালে, আর এখন এসে আমার খাবারের উপর নজর দিচ্ছ। সবুজ একটুও দমল না সোনালিকে আরও একটু রাগিয়ে দিতে বাঁকা হেসে বলল, ডাক্তারবাবু কি বলেছে তা আমি নিজে কি শুনবো, কিন্তু খবরদার সোনালি, এবার ডাক্তার দেখানোর পর যদি জানতে পারি আমার বাচ্চাটার ওজন 1 গ্রামও কম হয়েছে, তবে তোকে আমি আস্ত রাখবো না। তখন দেখিস, জোর করে খাইয়ে হোক আর যেভাবেই হোক, তোর পেটের ভেতরে সব খাবার আমি একদম টেনে হিস্ট্রি বাইরে বার করব। সবুজের এমন অদ্ভুত আর পাগলাটে হুমকি শুনে সোনালি আর নিজের রাগ চেপে রাখতে পারল না, হু হু করে হেসে উঠল। অসভ্য জঙ্গলি একটা, সারাক্ষণ শুধু ঝগড়া আর নোংরা কথা। দূর হ আমার সামনে থেকে। সবুজ বইয়ের রাগ দেখে হো হো করে হেসে উঠল। ইচ্ছে করছে সোনালিকে একটানে নিজে বুকের সাথে লেপটে ধরে তার কপালে একটা কামড় দেওয়ার মতো করে গভীর চুমু খেতে, কিন্তু পারবে না এখন। সে বহু দূরে। এই দম্পতির মাঝখানে এই মিষ্টি ঝগড়া আর খুনসুটি যেন এক মুহূর্তের জন্য থামে না। সোনালি বিষণ্ণ পৃথিবীটা সবুজের এই চেনা পাগলামিতে আবার নতুন করে রঙিন হয়ে উঠেছে। তবে সবুজের আসল প্ল্যানটা কিন্তু আরও মারাত্মক। সে এবার অফিস থেকে 1-2 সপ্তাহের জন্য নয়, বরং একেবারে পুরো 5 মাসের লম্বা ছুটি মঞ্জুর করিয়ে এনেছে। হ্যাঁ, টানা 5 মাস সবুজ কোনো কাজ করবে না, কোনো ল্যাপটপ ছুঁয়েও দেখবে না। সে নিজের মনে মনে এক বিশাল ডানা মেলে ওরা স্বপ্ন সাজিয়ে রেখেছে। সে ভাবছে এই 5 মাস সে শুধু তার সোনালির পাশে থাকবে, তার বাচ্চার দেখভাল করবে, আর বাবা হওয়ার খুশিতে সারাদিন পাড়া মাথায় করে ডানা মেলে উড়ে বেড়াবে। তার এই অদ্ভুত আর মিষ্টি ভাবনাটা যখন সে আকাশ আর আজিজকে জানিয়েছিল, তখন আজিজ হাসতে হাসতে চাটাই গিলে ফেলার জোগাড় করলো। আজিজ সবুজের কাঁধে একটা চাপড় মেরে বলেছিল, বাহ সবুজ, তুই তো দেখি ইতিহাসের প্রথম পুরুষ যে বাবা হওয়ার খুশিতে চাকরি বাকরি সব শিখে তুলে 5 মাসের জন্য উধাও হয়ে যাওয়ার প্ল্যান করেছিস। তা বাচ্চা হওয়ার পর ডায়াপার চেঞ্জ করার ট্রেনিংটাকে এখনই শুরু করে দিবি, নাকি আমরা একটু সাহায্য করব? সবুজ কলার উঁচিয়ে বলল, দম্ভের সাথে বলেছিল, আরে দূর বেটা, ডাইপার চেঞ্জ করা তো কোনো ব্যাপারই না। আমি তো আমার বাচ্চার জন্য পুরো দুনিয়াটা উল্টে দিতে পারি। তুই নিজের কথা ভাব আজিজ, তুই তো বাচ্চার নাম শুনলি এখনো ভয়ে টেবিলের নিচে ঢুকে যাস। সবুজের এই জবাবে আকাশ টেবিল চাপড়ে হেসে উঠল। সোনালির পেটে নতুন অতিথির আগমনকে কেন্দ্র করে যেন এক উৎসবের হাওয়া বইতে শুরু করলো সবুজের মধ্যে। প্রতিটি মানুষের ঠোঁটের কোণে এখন শুধুই সুখের হাসি, যা এই পরিবারকে এক অপার্থিব শান্তিতে আগলে রেখেছে। দেখতে দেখতে আরও কিছুদিনের পাতা ঝরে গেল। নিলয়ের কর্মস্থলে ফেরার পর ইতিমধ্যে বেশ কিছুটা সময় পার হয়ে গেছে, তবে তার পুরোপুরি বাড়ি ফিরতে এখনও দীর্ঘ 1 মাস বাকি।
মার্চেন্ট শিপের চাকরি বলে কথা, একটানা 6 মাসের লম্বা শিপিং ডিউটি থাকে তাদের। সমুদ্রে বিশাল জাহাজের উপর ভাসতে ভাসতে নিলয় দিন কাটলো। তার মনটা সারাক্ষণ পড়ে থাকে নিজের সেই ছোট্ট ঘরে, যেখানে নীলিমা আর নিভা তার পথ চেয়ে বসে আছে। তবে এই 5 মাসে নিভা মনির জীবনে এক বিরাট পরিবর্তন এসেছে। 3 মাস আগে সেই তোতলামি জন্ম আধত বুলি এখন অনেকটাই কেটে গেছে। নিভা এখন খুব সুন্দর করে আর গুছিয়ে কথা বলতে পারে। তার মিষ্টি মুখের স্পষ্ট কথাগুলো শুনলে যে কারোর মন জুড়িয়ে যায়। নিভা এখন নিয়মিত কিডস প্যারাডাইস কিন্ডারগার্টেন স্কুলে যায়। সেখানে বন্ধুদের সাথে খেলাধুলা করেই তার বেশিরভাগ সময় কেটে যায়। মূলত এটা চাইল্ড অ্যাক্টিভিটি জোন। তবে নিভার সব আনন্দের মূল কেন্দ্রবিন্দু হলো তার আকাশ চাচ্ছুর ছেলে বীর। বীরকে সে বড় ভাই, পুপি এবং ভাইয়া বলতে সে একদম পাগল। নিভা স্কুল থেকে ফিরে নীলিমাকে তাকাতে দেয় বীরের কাছে যাওয়ার জন্য। আকাশও এই 2 বাচ্চার টান খুব ভালো করেই বোঝে, তাই সে সুযোগ পেলে নিভাকে নিজের গাড়িতে তুলে তালুকদার বাড়িতে নিয়ে আসে। তালুকদার বাড়ির মস্ত বড় ড্রয়িং রুমে যখন বীর আর নিভা একসাথে হয়, তখন পুরো বাড়ি যেন একটা জীবন্ত মেলা প্রাঙ্গণে পরিণত হয়। বীর তার নতুন ডানা ওলা হেলিকপ্টার আর রোবটগুলো নিয়ে নিভাকে দেখায়, আর নিভা ওর সেই স্পষ্ট গলে বীরকে স্কুলের গল্পনায় মেতে ওঠে। নিভা বীরের হাত ধরে সারা বাড়ি ছুটে বেড়ায় আর বলতে থাকে, ভাইয়া দাদু, আমি আতে এ তুলে দোলেন পাতইতি, তুমি আমার তাতে এই কালারটা করবে। বীরও বড় ভাইয়ের মতো গভীর মুখে মাথা নেড়ে বলে, হ্যাঁ নিবা, চল আমরা 2 জন মিলে পাপার ডায়েরিতে কালার করে দিব। 2 বাচ্চার এই মহা ধ্বংসযোগ্য আর মিষ্টি খেলাধুলা দেখে জসিম তালুকদার আর রানী বেগম সোফায় বসে তৃপ্তির হাসি হাসেন। মাঝে মাঝে আকাশ বিকেলবেলা এই 2 পুচকে সোনাকে নিয়ে শহরের বড় পার্কে ঘুরতে যায়, যেখানে নিভাকে দোলনায় দুলিয়ে দেওয়া, বীরকে আইসক্রিম কিনে দেওয়া সব কিছুই আকাশ খুব আনন্দের সাথে করে। আজ রাতেও যখন নিভা আর নীলিমা নিজেদের ঘরে একা বসেছিল, তখন টেবিলের উপর রাখা নীলিমার ফোনটা হঠাৎ বেজে উঠল। স্ক্রিনে নাম দেখে নিভা এক লাফে নীলিমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে গ্রিন বাটনটা স্লাইড করে দিল। ভিডিও কলে ওপাশ থেকে নিলয়ের চেনা হাসি মুখটা ভেসে উঠতে নিভা স্ক্রিনে মুখ ঠেকিয়ে চিৎকার করে উঠল, পাপা, তুমি তেমন আতো তানো আতে আতাতু আমাতে আলবিল ভাইয়াকে বলো পালকে নিয়ে দিল। আমরা তেতানে অনেক বড় দোলনায় তোলেতি আর চকলেট আইসক্রিম খেয়েছি। নিলয় ওপাশ থেকে মেয়ের এই সুন্দর আর স্পষ্ট কথা বলা দেখে এক মায়াবী হাসিতে চোখ জুড়িয়ে নিল। সে স্ক্রিনে নিভার গালে একটা কাল্পনিক চুমু দিয়ে বলল। নিভা ঠোঁট ফুলিয়ে বলল, না, আমি তো গুড গার্ল, তুমি তাড়াতাড়ি পালিয়ে তো পাপা, তোমাকে তালা আমার একদম ভালো লাগতে না। নিভার এই নিষ্পাপ আবদার শুনে নিলয়ের বুকের ভেতরটা এক মুহূর্তের জন্য কেমন মোচড় দিয়ে উঠল। সে এক পলক নিভার পেছনে দাঁড়িয়ে থাকা নীলিমার দিকে তাকালো। নীলিমার চোখ দুটো তখন স্বামীর ফেরার প্রতীক্ষায় কিছুটা ছলছল করছে। নীলিমা ফোনটা নিজের হাতে নিয়ে নিভাকে বলল, নিভামণি, তুমি একটু বীর ভাইয়া দেওয়া ড্রয়িং খাতাটা নিয়ে ও ঘরে দাদিমণির কাছে যাও তো সোনা, মা পাপার সাথে একটু কথা বলি। নিভা মাথা নেড়ে ও ঘরে চলে গেল। নীলিমা স্ক্রিনের দিকে তাকে একটু অভিমানী গলায় বলল, শুনলে তো মেয়ের কথা? শুধু মেয়ের কেন, আমারও যে আর কতদিন এভাবে একা একা ভালো লাগে বলো তো। আরে 1 মাস যেন কাটতেই চাইছে না। তুমি প্লিজ এবার তাড়াতাড়ি বাড়ি চলে এসো, সত্যি আর ভালো লাগছে না। নিলয় একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নীলিমাকে সান্ত্বনা দেওয়ার সুরে খুব নরম গলায় বলল। নীলিমা নিলয়ের এই অসত্যা বোঝে, তাই সে নিজের মনকে শক্ত করে একটু হাসার চেষ্টা করলো। তুমি নিজের খেয়াল রেখো, ওখানে ঠিকমতো খাওয়া দাওয়া করো। নিলয় আর নীলিমার এই দূর প্রবাসে মিষ্টি কথোপকথন আর নিভার এই নতুন চঞ্চলতা নিয়ে ওনাদের জীবনটা এক সুন্দর স্বাভাবিক নিয়মে চলছে। কোনো পিছুটান বা কোনো বড় কোনো ঝড় ছাড়াই চৌধুরী পরিবারের প্রতিটি সদস্যের জীবন যেন আজ এক শান্ত পরম সুখে ভরপুর হয়ে উঠেছে।
তালুকদার বাড়ির অন্য সব কাপলদের চেয়ে আজিজ আর চাঁদের সম্পর্কটা কিন্তু আবার একটু অন্যরকম, বেশ ইউনিক বলে চলে। একদিকে চাঁদের সেই কচি বয়সের চঞ্চলতা আর অন্যদিকে আজিজের ভেতরে পুরুষালী ম্যাচুরিটি, এই দুইয়ের মিশ্রণে তাদের সংসারটা যেন এক টক মিষ্টি আচারের মতো জমজমাট। চাঁদকে রোজ নিয়ম করে সকালবেলা স্কুলে নামিয়ে দেওয়া এবং ছুটি হলে ঠিক সময়ে আবার বাইক নিয়ে গিয়ে বাড়ি নিয়ে আসা, এটা এখন আজিজের প্রতিদিনের রুটিন ডিউটি। শুধু তাই নয়, একটু সুযোগ আর সময় পেলে আজিজ চাঁদকে নিয়ে বাইকে করে বহুদূর ঘুরতে চলে যায়। কখনো শহরের কোলাহল ছাড়িয়ে কোনো নিঝুম নদীর পাড়ে, আবার কখনো গাছগাছালিতে ঘেরা মেঠো পথের ধারে। সামনে চাঁদের বড় পরীক্ষা, তাই আজিজ মুখে সারাক্ষণ বলে যে বেশি চালাবে না, যাবে না, পড়াশোনায় ডিস্টার্ব করা যাবে না। তবুও মনের টানে শেষমেশ সে নিজেই চাঁদকে কম জ্বালায় না। পড়তে বসলেই পেছন থেকে এসে ওনা টেনে দাও বা কানের কাছে এসে শীষ বাজিয়ে মনোযোগ নষ্ট করাতে আজিজের জুড়ি মেলা ভার। আজিজ মাঝে মাঝে নিজের একা বসে অবাক হয়ে ভাবে, সে কিছুতে নিজের মনকে বুঝিয়ে উঠতে পারে না যে এই সামান্য একটা কচি মেয়ের মধ্যে ঠিক কেমন মায়া লুকিয়ে আছে, যে এত তাড়াতাড়ি তাকে এভাবে নিজের মায়ের জালে আষ্টে পিষ্টে বেঁধে ফেলল। যে আজিজ একসময় পুরো পৃথিবীর ওপর বিরক্ত ছিল, সে আজই ক্লাস 10-এ পড়া মেয়ের একটা মিষ্টি হাসির জন্য পুরো শহর চষে বেড়াতে রাজি। ঠিক এইভাবেই চাঁদও নিজের মনে এই অদ্ভুত পরিবর্তনটা পুরোপুরি বুঝে উঠতে পারে না। সে তো শুধু এতটুকুই জানতো যে আজিজ ভাইয়া দুষ্টামি করে, সারাক্ষণ কাঠি করে, তাই বলে সে মানুষটা যে নিজের পুরোটা আকাশ জুড়ে এভাবে রাজত্ব করতে শুরু করবে তা চাঁদের অবুঝ মন আগে কখনো ভাবিনি। তারা দুজনেই আজ নিজেদের এই ছোট্ট রঙিন জীবনে অনেক অনেক খুশি। বর্তমানে সামনেই চাঁদের জীবনের প্রথম বড় পরীক্ষা, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা। কিন্তু এই পরীক্ষা নিয়ে স্বয়ং পরীক্ষার্থী চাঁদের নিজের কোনো মাথা ব্যথা বা টেনশন নেই, কারণ তার পড়াশোনা কেমন চলছে, সিলেবাস কতদূর শেষ হলো, আর কোন সাবজেক্ট কী সমস্যা, সেসবের তদারকি আর করা খবর নেওয়ার জন্য তো অলরেডি বাড়িতে একটা এলাহি ব্যাপার ঘটে বসে আছে। আগে তো শুধু চাঁদের দুই ভাই আকাশ আর রোদি ওর পড়ার হিসাব নিত, আর এখন সেই তালিকায় যুক্ত হয়েছে তার নিজের খ্যাপাটে বর আজিজও। প্রতিদিন বিকেল হতে ড্রয়িং রুমে যেন চাঁদের লেখাপড়া নিয়ে একটা মিনি কোর্ট বসে যায়। আকাশ একপাশে গম্ভীর হয়ে বসে চাঁদের টেস্ট পেপারের পাতা উল্টায়। রোদে সে জিজ্ঞেস করে অঙ্কের সূত্র সব ঠিক আছে কিনা, আর আজিজ তো শিক্ষকের মতো কড়া চোখে চাঁদের খাতার দিকে তাকিয়ে থাকে। তিনটে মস্ত বড় গার্ডিয়ানের এমন কড়া নজরদারির ঠেলায় চাঁদ মাঝে মাঝে পড়ে টেবিলে মুখ ফুলিয়ে বসে থাকে। আজ সন্ধ্যায় যখন চাঁদ পড়ার টেবিলে রসায়ন বই নিয়ে ঝিমুচ্ছিল, তখন আজিজ রুমে ঢুকে তার মাথায় বই দিয়ে আলতো করে একটা টোকা মেরে বলল,